স্টেট লেভেল কাউন্সিলিংয়ে কোন জেলায় কতগুলি সিট বরাদ্দ রয়েছে? আবার কি কোনো ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিং হতে পারে? নন জয়েনিং সিট কতগুলো, অর্থাৎ কতগুলো সিটে ক্যান্ডিডেট অ্যাবসেন্ট রয়েছে? 5% যে ওয়েটিং লিস্ট দিয়েছে সেখান থেকে কতজনের চাকরি হবে এবং কবে হবে? আদৌ কি সেখান থেকে কোনো চাকরি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা যারা নবনিযুক্ত শিক্ষক বা শিক্ষিকা হলেন তাদের জন্য একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। আপনাদের বিভিন্ন পরবর্তী চাকরি জীবনের সমস্যা, তার সমাধান ইত্যাদির আলাপ আলোচনার জন্য সেখানে বিভিন্ন সরকারি নির্দেশিকা, ছুটির নির্দেশিকা বা অন্যান্য যে সমস্ত চাকরি করতে গিয়ে যে সমস্ত আপনারা সমস্যার সম্মুখীন হন ইত্যাদি বিষয়গুলি নিয়ে বিভিন্ন পিডিএফ লিস্ট ইত্যাদি নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়েছে। আপনারা যারা ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে সেই গ্রুপে অ্যাড হতে পারেন। এটা পুরোপুরি কিন্তু নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের গ্রুপ, আপনারা যারা নতুন জীবনে পদার্পণ করলেন তাদের গ্রুপ। তো প্রথমেই যেটা আলোচনা করব, স্টেট লেভেল কাউন্সিলিংয়ে কোন জেলায় কতগুলি সিট বরাদ্দ রয়েছে। তো এক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে হাওড়া জেলার জন্য স্টেট লেভেল কাউন্সিলিংয়ে বরাদ্দ সিট রয়েছে প্রায় 320 মতো। আমি এখানে একটা অ্যাপ্রক্স হিসেব বলবো তোমাদের। বিভিন্ন জায়গার থেকে ডেটা বা ইনফরমেশন কালেকশন করার পর যে তথ্যটা আমরা পাচ্ছি যে হাওড়া জেলার জন্য 320 মতো কিন্তু সিট রয়েছে যেখানে স্টেট লেভেল কাউন্সিলিং হবে, অর্থাৎ এখানে অন্য জেলা থেকে ক্যান্ডিডেটরা আসবে। বীরভূমের ক্ষেত্রে প্রায় 120 মতো স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সিট রয়েছে, অর্থাৎ বীরভূম জেলাতে অন্য জেলার থেকে যারা আসবে তাদের জন্য 120টা মতো সিট কিন্তু বরাদ্দ রয়েছে। কোচবিহার জেলার জন্য প্রায় 75 মতো সিট বরাদ্দ রয়েছে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য কোনো সিট বরাদ্দ দেখতে পাচ্ছি না, লক্ষ্য করতে পারছি না, পুরোটাই ফিল আপ হয়ে গেছে। বরঞ্চ মুর্শিদাবাদ জেলার থেকে বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু বাইরের জেলাতে যেতে হবে চাকরি করতে, অর্থাৎ অন্য জেলার জন্য স্টেট লেভেল কাউন্সিলিংয়ে যেতে হবে মুর্শিদাবাদ জেলার যারা বাসিন্দা বা যারা অ্যাপ্লাই করেছিলেন। এরপর আসি হুগলি জেলার জন্য। হুগলি জেলাতে প্রায় 150 মতো স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সিট রয়েছে। হাওড়া জেলাতে প্রায় 320 মতো স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সিট রয়েছে। এক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, বীরভূমে যেমন বললাম 120 মতো স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সিট রয়েছে, ঠিক সেরকমই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বীরভূম থেকে গোটা 60-65 মতো ক্যান্ডিডেটকে কিন্তু বাইরের জেলাতে যেতে হবে স্টেট লেভেল কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার জন্য। নর্থ 24 পরগনায় স্টেট লেভেলের কাউন্সিলিংয়ের সিট খুবই কম, ওই 25-30টা মতো সিট রয়েছে, এবং নর্থ 24 পরগনা থেকে কিন্তু বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে বাইরের জেলাতে যেতে হতে পারে। যেমনটা আমি বললাম, মুর্শিদাবাদ জেলা থেকে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে বাইরের জেলায় স্টেট লেভেল কাউন্সিলিংয়ে যেতে হতে পারে এবং সংখ্যাটা প্রায় 200-র ওপর হয়ে যেতে পারে। উত্তর দিনাজপুরে যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিনাজপুরে স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য মোটামুটি গোটা 50-এর বেশি সিট রয়েছে এবং এখানে অন্য জেলা থেকে স্টেট লেভেল কাউন্সিলিংয়ে অংশ নেবে। দক্ষিণ 24 পরগনা জেলার সিট সব থেকে বেশি ছিল, 1313টা মতো সিট ছিল, এবং এখানে স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য 500-র ওপর সিট বরাদ্দ রয়েছে যেখানে বাইরের জেলা থেকে ক্যান্ডিডেটরা আসবে। পুরুলিয়া জেলার জন্য 100-র বেশি স্টেট লেভেলের সিট রয়েছে এবং পুরুলিয়া জেলার থেকে কিন্তু 100-র বেশি ক্যান্ডিডেট অন্য জেলায় স্টেট লেভেল কাউন্সিলিংয়ে কিন্তু অংশগ্রহণ করবে, অর্থাৎ পুরুলিয়া জেলার জন্য 100-র বেশি ক্যান্ডিডেট আসছে এবং পুরুলিয়া থেকে বাইরে যাচ্ছে, সেটাও সংখ্যাটাও কিন্তু 100-র বেশি। এটা কেন হচ্ছে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদেরকে নিজের জেলায় দেওয়া হলো না কেন। এটা এখানেই কিন্তু সেই ক্যাটাগরির ব্যাপারটা চলে আসছে, যে সেই মিডিয়ামে সেই ক্যাটাগরির কিন্তু সিট সংখ্যাটা নেই, যেটা জেলা ওয়াইজ আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। এরপরে আসি পূর্ব বর্ধমানেও প্রায় 200 মতো স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সিট রয়েছে। মালদা জেলাতে প্রায় 130টা স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সিট রয়েছে। ঝাড়গ্রাম জেলাতেও প্রায় 100-র কাছাকাছি স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য সিট রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে প্রায় 120 মতো স্টেট লেভেল কাউন্সিলিংয়ের সিট কিন্তু রয়েছে। এগুলো আমরা মোটামুটি যেগুলো একটু বড়সড় জেলা সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এরপরে যেটা আমি বলবো যে আরও কি কোনো ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিং হতে পারে? হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিং হবে। তার কারণ কি? ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিং হবে তার কারণ বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাবসেন্ট রয়েছে এবং এগুলোতে কিন্তু পরবর্তীতে নন জয়েনিং থেকে কিন্তু আসবে এবং অ্যাটলিস্ট এটা 2-3% কিন্তু আসবে। এবারে
আমরা যেটা এখন একটা ভাইটাল জিনিস আলোচনা করব যে কোন জেলার ক্ষেত্রে মোটামুটি আজ পর্যন্ত যে কাউন্সেলিংগুলো হয়েছে সেখানে অ্যাবসেন্টের সংখ্যা কীরকম। তো যে তথ্যটা মোটামুটি পাওয়া যাচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যা প্রায় 6-এর মতো, 6। ঝাড়গ্রামের ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যাটা একটা বেশি, এখানে প্রায় 18 জন মতো অ্যাবসেন্ট রয়েছে। মালদা জেলার ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যাটা প্রায় 8। পুরুলিয়া জেলার ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যাটা হচ্ছে প্রায় 15 এবং পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যাটা প্রায় 16। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যা অনেকটাই বেশি, প্রায় 30। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যা প্রায় 10। নর্থ 24 পরগনার ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যা প্রায় 25। মুর্শিদাবাদের ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যা প্রায় 20। জলপাইগুড়ির ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যা প্রায় 10। কোচবিহারের ক্ষেত্রেও অ্যাবসেন্টের সংখ্যা প্রায় 10। বীরভূমে অ্যাবসেন্ট রয়েছে মোটামুটি 16 থেকে 18 জন। হাওড়ার ক্ষেত্রে অ্যাবসেন্ট রয়েছে মোটামুটি 20 থেকে 22 জন এবং হুগলি জেলার ক্ষেত্রে অ্যাবসেন্ট রয়েছে মোটামুটি 22 থেকে 24 জন। তো এই হচ্ছে অ্যাবসেন্ট যারা রয়েছে তাদের, অর্থাৎ ধরে নেওয়া যায় যে নন জয়েনিং থেকে একটা 2 থেকে 3% মতো ক্যান্ডিডেটরা কিন্তু এখানে ঢুকতে চলেছে। এবং এরপরে আমরা যেটা আলোচনা করব, তোমরা অনেক সময় বিভিন্ন মেসেজ, ফোন কলের মাধ্যমে জিজ্ঞাসা করেছো বা যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে থেকে তোমরা প্রশ্ন করেছো যে এই 5% যে ওয়েটিং লিস্ট, এখান থেকে কাদের চাকরি হবে, কত জনের চাকরি হবে, কবে হবে, আদৌ হবে কিনা। তো প্রথমেই বলে রাখি, এই যে 5% যে ওয়েটিং লিস্ট তোমাদেরকে দেওয়া হয়েছিল, এখান থেকে কিন্তু অনেকেরই চাকরি হবে। আজকে এই সময়ের নিরিখে আমি বলতে পারি যে এখানে তোমাদের সকলেরই চাকরি হয়ে যাবে। হ্যাঁ, আবার বলছি, এখান থেকে তোমাদের সকলের চাকরি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদেরকে পর্ষদে যোগাযোগ রাখতে হবে এবং পর্ষদ কিন্তু ফেলে রাখতে পারে। তো তোমাদেরকে প্রথমেই একটা ইউনাইটেড হতে হবে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের অভাব নেই। এই ক্যান্ডিডেটগুলো মিলে তোমাদেরকে একটা গ্রুপ করতে হবে এবং গ্রুপ করে পর্ষদের নিয়মিত ডেপুটেশন দেওয়া, যোগাযোগ রাখা, ফোন করা, মেল করা, এগুলো কিন্তু করে যেতে হবে। এবার এখানে বলি, আজ পর্যন্ত যেটা আমরা তথ্য পাচ্ছি যে প্রায় 700+ কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। এই 700+ সিট তোমাদের কিন্তু প্রয়োজনও নেই, এর থেকে অনেক অল্প সিট হলেই কিন্তু তোমাদের সকলের চাকরি হয়ে যাবে। তো যেটা বুঝতে পারছি কবে হবে, এটা কিন্তু মার্চ মাসের শেষ দিক বা এপ্রিল মাসের শুরু, এইরকম একটা সময় পর্যন্ত চলে যেতে পারে। ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আমি আর দেখছি না। এবং অনেকে তোমরা প্রশ্ন করছো যে ভোট কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা এক্ষেত্রে। তো দেখো, এটা একটা অনগোয়িং প্রসেস, ভোটের কোনো ইম্প্যাক্ট পড়বে বলে মনে হয় না। এবার এই যে তোমাদেরকে বললাম যে এখনও পর্যন্ত অ্যাবসেন্ট বা নন জয়েনিং 700 মতো রয়েছে, তো এর কিন্তু অর্ধেক হলেই তোমাদের কিন্তু পুরো ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে যাবে। এক্ষেত্রে কাদের বা কোন ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা বেশি ভ্যাকেন্সি পাবে? জেনারেল, ওবিসি এ এবং বি, এই তিনটে কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি রয়েছে। বাদবাকি ভ্যাকেন্সিগুলো কিন্তু মোটামুটি ফিল আপ হয়ে গেছে। তো এই ছিল মানে আজকের যে নন জয়েনিংদের যে ব্যাপার স্যাপার। আবারও বলছি, নন জয়েনিং প্রত্যেকেই চাকরি পাবে এমনটাই মনে হয়, বা অঙ্কের হিসেবটা সেরকমই বলছে, সেরকমই জানাচ্ছে। হবে কখন? যেটা বললাম, ফেব্রুয়ারির শেষ, মার্চের শেষ বা এপ্রিলের শুরু, ফেব্রুয়ারি মাসে হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ভোট এতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, যেহেতু এটা একটা অনগোয়িং প্রসেস। এবং এর জন্য তোমাদেরকে কিন্তু ইউনাইটেড হতে হবে এবং ডেপুটেশন দিতে হবে। পর্ষদ কিন্তু গদাই লস্করি চালে চলবে এবং ফেলে রাখতে পারে। তো এই বিষয়গুলো তোমাদেরকে নজরে রেখে, যেটা তোমাদেরকে জানালাম, বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর অ্যাবসেন্ট ক্যান্ডিডেট রয়েছে এবং তার আগে তো অবশ্যই স্টেট কাউন্সিলিংটা হয়ে যাচ্ছে। স্টেট কাউন্সিলিংয়েও অনেকে অ্যাবসেন্ট থাকবে। তার কারণ কি? যারা মহিলা রয়েছেন, বিবাহিত মহিলা, বাচ্চার মা ইত্যাদি, এই সমস্ত ক্যাটাগরির থেকে যারা বিলং করেন, তারা যদি খুব একটা দূরের জেলায় হয়, যদি হাজব্যান্ড ভালো সার্ভিস করে, তাকে কিন্তু চাকরিটা করতে পাঠাবে না। তোমরা প্রশ্ন করতে পারো যে চাকরি কেউ ছাড়ে নাকি? হ্যাঁ, এরকম অনেক ক্ষেত্রে হয় যে হাজব্যান্ড হয়তো ভালো চাকরি করে বা ফ্যামিলি সচ্ছল, হাউসওয়াইফ, বাচ্চার মা, এদেরকে কিন্তু নর্থ 24 পরগনা থেকে কোচবিহার বা আলিপুরদুয়ারে কিন্তু চাকরি করতে সে যাবে না বা সে ইচ্ছুক হবে না। তো এই বিষয়গুলো তো রয়েছে। এছাড়াও এমনি অন্যান্য কারণে যেটুকু তোমাদেরকে তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম যে অনেক অ্যাবসেন্ট রয়েছে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, ধন্যবাদ।